আজকে আপনাদেরকে যেই বাইকটা নিয়ে কথা বলবো ওই বাইকটা আমার অনেক বেশি পছন্দের বাইক ছিল বা আছে বা থাকবে। সে বাইকটা হলো এটা হলো সুজুকি জিক্সার মনোটোন বলে এই বাইকটাকে, অ্যান্ড বেশ পপুলার একটা বাইক। এই বাইকটা যখন প্রথম মার্কেটে আসে তখন এটা সিঙ্গেল ডিস্কে আসে, অ্যান্ড তারপরে এই বাইকটার মধ্যে বেশ কিছু কালার আসে, কিন্তু ডাবল ডিস্কও আসে, যেটাকে আমরা ডুয়েল টোন বা ডাবল ডিস্ক বলতাম। এরপরে ডাবল ডিস্কটা সুজুকি বন্ধ করে দেয়। বন্ধ করে তারা যেটা করে এর শেপটা পুরো চেঞ্জ করে ফেলে 2019-এ ইন্ডিয়ায় এবং 2020-এ হচ্ছে বাংলাদেশে। এরপরে হচ্ছে সুজুকির উত্থান শুরু হয় আস্তে আস্তে উপরের দিকে। যেমন এটার মধ্যে প্রথমে আসে কার্বোরেটর ডিস্ক, তারপরে আসে FI-ABS, তারপরে এখানে মনে হয় একটা বাইক আছে সম্ভবত এটা কার্বোরেটর ডিস্ক। হ্যাঁ, এটা দিয়ে শুরু করে এই কার্বোরেটর ডিস্কটা। অ্যান্ড এই বাইকটার মধ্যে কার্বোরেটর ডিস্ক ছাড়াও তারা FI এবং ডিস্ক সহ মানে ABS সহ FI যে বাইকটা ওইটা আনে। দামও বেশ কম ছিল, সম্ভবত 2,40,000 ছিল প্রথম দিকে, 2,20,000 ছিল কার্বোরেটর ডিস্কটা, 2,40,000 ছিল যেটা হলো FI-ABSটা। এই হচ্ছে তাদের সাকসেসের শুরু। এবং তারপরে দেখা গেছে যে তারা মিডলে একটা দাম কমায়া যখন এই বাইকগুলোর দাম আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এরা ধীরে ধীরে কার্বোরেটর ডিস্ক থেকে FI এবং FI ডিস্ক একটা বাইক আনলো। এটা এখানে আছে। আচ্ছা, আমি যেই শোরুমে ভিডিও করতেছি এটা হচ্ছে বাইক ফেরি, এখানে এই বাইকগুলোর কালেকশন আছে, চাইলে আপনারা কিনতে পারেন। অ্যান্ড আমরা সুজুকিতে থাকি, যেহেতু সুজুকিতে ছিলাম, অ্যান্ড সবগুলা বাইক এখানে থাকার কারণে আমরা এখানে ভিডিওটা করতেছি। এই বাইকটা আসে, এটা হচ্ছে ডিস্ক ব্রেক, কিন্তু FI আছে কিন্তু ABS নাই। আর ABS সহ যেটা বলছিলাম ওটা হচ্ছে এখানে আছে এসএফটার দাম আবার নেকেটের চেয়ে মনে হয় 20,000 বা 40,000 এরকম একটা বিশাল একটা গ্যাপ আছে, বা 30,000-এর মতো একটা গ্যাপ আছে। এইভাবে জিক্সার পুরো মার্কেটটাকে গ্র্যাব করে। মানে বাংলাদেশের মার্কেটে জিক্সার চেনে না এরকম বাইকারের সংখ্যা নাই বললেই চলে। এবং একটা সময় মানুষ জিক্সারের মধ্যে এত পছন্দ পেয়ে জিক্সার আস্তে আস্তে সেইভাবে কেনা শুরু করে, এবং যেই জিক্সারটা 2,40,000 ছিল ওইটা প্রায় 3 লাখ হয়, যেটা হচ্ছে FI-ABS। এভাবে দাম বাড়তে থাকে। এটা নিয়ে আমার কোনোই প্রবলেম নাই। এক পর্যায়ে আমি জিক্সার বিক্রিও করে দিই, কারণ আমার এই এত ভেরিয়েশন, এই সেই হাবিজাবি এত কিছু ভালো লাগতেছিল না। কিন্তু এখন যে জিনিসটা সুজুকির আমার খারাপ লাগতেছে বা খারাপ লাগা উচিত, সেটা হলো ঈদের 1 সপ্তাহ আগে আমি একটা বাইক বুকিং দেই 250, এবং তারা আমাকে কথা দেয় যে ঈদের আগেই তারা আমাকে ফাইলটা দিবে এবং আমি জমা দিয়ে কাগজ করে নিব আমার মতো আমি, কারণ একদিনে এই পেপার হয় বাইকের। বাইকটা হলো সঞ্চয় ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, আমি বাইকটা এখনো দেখাই নাই, আপনাদের কয়েকদিনের মধ্যে বাইকটা আমি দেখাবো। কিন্তু ঈদের আগে তারা আমাকে কাগজ দিতে পারে নাই, এবং কাগজ না দিতে পেরে এটা ঈদের পরেও প্রায় 1 মাস সময় লাগায় তারা আমাদেরকে কাগজটা দিতে পারে, এবং তার 1-2 দিনের মধ্যে আমি পেপারটা করে নিতে পারি। এই হচ্ছে একটা প্রবলেম। এবং আরেকটা বড় প্রবলেম যেটা, যে 250 সিসি বাইকটা ওরা মার্কেটে ছেড়ে মার্কেট ধরার জন্য ওরা অন্যান্য সব বাইকগুলো মার্কেটে মানে ওদের শোরুমে নাই বলতে গেলে। আপনি এখন একটা FI-ABS কিনতে চান, মানে যেটা 150 সিসি, আপনি পাবেন না। মানে 250 কিনো, 250 ছাড়া অন্য বাইক কিনতেই পারবো না ভাই। মার্কেটে এসে মার্কেট ধরে দেন এরকম একটা অবস্থা সৃষ্টি করাকে কোনো বাইক কোম্পানির কাছ থেকে আমরা আশা করতে পারি? আমার মনে হয় না। এক হচ্ছে তাদের শোরুমগুলো তাদের একটু দেখাশোনার মধ্যে রাখা উচিত, যেখানে হচ্ছে তারা মানে কথা দিচ্ছে ঈদের আগে পেপার দিবে কিন্তু দিতে পারবে না। তার চেহারা দেখে আমি বুঝতে পারছি পারবে না। আমি সঞ্চয় ভাইকে বলছি যে ভাই পারবে না, আমি বুঝতেছি ব্যাপারটা। তো যে কোনো অভিজ্ঞ লোক এই জিনিসটা বুঝবে। এবং 250 এনে আগের সব বাইক বন্ধ করে দেওয়াটা এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। কমেন্টে আপনারা জানাবেন যে আসলে আপনারা যারা 150 কিনতে যায় না পেরে 250 কিনতেছেন এমন হচ্ছে কিনা। দেখেন 250 প্রথম যখন আসে 4 লাখ টাকায় আসে, ওখান থেকে 20,000 টাকা কমানো হয়েছে, তারপরেও কিন্তু বাইক ওইভাবে আমরা মার্কেটে দেখতেছি না। অনেকদিন পরে একটু সুজুকি নিয়ে কথা বললাম, আর সুজুকি কিনতেছি না এটারও একটা এরকম কারণ যে আসলে আমার কাছে কেন মনে হইতেছে যে কেন যেন এরকম মনে হইতেছে যে মার্কেটে এসে ওরা আমাদেরকে একটু আটকায় ফেলার ট্রাই করতেছে, যে এখন 250 কোনো 250 ছাড়া অন্য কোনো বাইক মার্কেটে নাই। যাক, মনে হয় আমার এই কথার সাথে আপনারাও একমত হবেন। অ্যান্ড এই তো চলেন আমরা দিনের বাকি ব্যাপারগুলো বাকি কাহিনীতে যাই। এবার মূলত হচ্ছে বাইক ফেরিতে প্রমোশনাল শুট হইতেছে, মানে প্রমোশনাল শুটের টাইমে আমি ওনাদের মাইক টাইক লাগায় লাস্ট ফুটেজটা নিয়ে নিছি। অ্যান্ড একটু ইম্পর্টেন্ট কথা আজকের এই ভিডিওটা, কিন্তু আসলে ব্যাপারটা কি হয়েছে আমি বলি। কোনো দালালি বা কোনো এরকম কোনো ব্যাপার ট্যাপার না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পছন্দ থাকতেই পারে, এন্ড কোন একটা বাইকের দাম বেশি থাকতেই পারে। যেমন ইয়ামাহা FZ নিয়ে মানুষের একটাই কমপ্লেন, বাইকে কিন্তু মানুষের কোনো কমপ্লেন নাই। ইয়ামাহা FZ25 যেটা, যে ওইটার দাম একটু বেশি। বাইক খারাপ এই কথাটা কিন্তু কেউ বলতে পারতেছে না। জিক্সার 250 বাইক খারাপ এটা কিন্তু কেউ বলতে পারতেছে না, কিন্তু বাইকটার দাম একটু বেশি মানুষের কাছে মনে হইতেছে, এবং বাইকটা অনেকে কিনতেছে না। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা বেশি একটা পাওয়া যাইতেছে না, পাওয়া গেলেও কেউ কিনে না। মানে কারণটা কি? কারণ হচ্ছে কিছু কিছু বাইক আছে ওই বাইকগুলা মানুষ চেষ্টা করে নতুন কেনার জন্য, যেমন এই 250 সিসি সেগমেন্টের। আমি একটা যুক্তি বলি, যেহেতু জিক্সার বলেন FZ বলেন,
এগুলো 250ই কিনবেন, তার মানে আপনি একটু শৌখিন। কারণ 250তে আপনি অল্প তেলে চলতে পারবেন না, তেল বেশি খরচ হবে। 250 একটু ভারী, 250তে একটু পাওয়ার বেশি, কিছু সুবিধা কিছু অসুবিধা তো থাকবেই। কিন্তু যেহেতু আপনি ফুয়েল এফিসিয়েন্সির কথা যদি চিন্তা করেন, তাহলে 150 সিসি সেগমেন্টটা আছে এই সেম বাইকের মধ্যে, তাহলে আর আপনি তাহলে 250 কখন কিনবেন? যখন আপনি একটু শৌখিন বা একটু বেশি পাওয়ার, একটু বেশি খরচ করেই বাইকটা চালাবেন। বেশি খরচ করে যদি বাইক চালাতে পারেন, বেশি দাম দিয়েও কিনতে পারবেন। এই জন্য 250 সিসি বাইকটা ওইভাবে বাংলাদেশে পপুলার কখনোই হবে না, সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওরকম চাহিদা কখনোই হবে না, এবং নতুন নিয়েও কন্ট্রোভার্সি এরকম থাকবেই। আজকে যেহেতু জিক্সার নিয়ে কথা বলতেছি, জিক্সারেই থাকি। মূলত আমার নিজেরও একটা ইচ্ছা আছে 250 সিসি বাইক কিনবো, বাট আমি সেকেন্ড হ্যান্ড খুঁজতেছি, কিন্তু সেকেন্ড হ্যান্ড খুব ভালো অবস্থায় আমি পাইতেছি না। আর সেকেন্ড হ্যান্ডের দামও মোটামুটি হাই মনে হইতেছে, ওর চেয়ে 150 সিসির মনে হয় কেনা আমার জন্য ভালো, এরকমটা আমার মনে হইতেছে। বাট 150 তো এর আগে আমি চালাইছি, এই জন্য আর 150 নিয়ে আজকে চিন্তা ভাবনা, এখন আর চিন্তা ভাবনা করতেছি না। হয়তো 250টাই কিনবো, দেখা যাক কি হয়। আর এই তো এরকম কেউ ভাইবেন না যে জিক্সারের সাথে আমার শত্রুতা বা সুজুকির সাথে আমার কোনো প্রবলেম, তা না। একদম ট্রু ফ্যাক্টটা আমি আপনাদেরকে বললাম, যে কোনো শোরুমের আমার মনে হয় এতটুকু লয়ালিটি বা এতটুকু সততা থাকা উচিত যে বাইকটার আমি পেপার করে দিতে পারবো না ঈদের আগে, সেই বাইকটা ঈদের আগে বা কোনো অকেশনের আগে, ছুটি হওয়ার আগে আমি কেন বেচতে যাবো? যে কিছু টাকা আমার এখানে ঢুকুক, পরে কাস্টমার গালি দিলে দে। ভাই সঞ্চয় ভাই অনেক সাফার করছে, এরপর আমার যেদিন সঞ্চয় ভাইয়ের সাথে দেখা হবে, আমি কাহিনীটা উনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। কারণ সেই লোকটা ঈদের আগে বাইক কিনে ঘুরতে পারে না, ঈদের পরেও বাইক কিনে ঘুরতে পারে না। এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগছে, লোকটার ফিলিংটা। আমি নিজে রেফারেন্সে যেখানে আমি গিয়ে সুজুকির শোরুমে এই 60 ফিটে জিজ্ঞেস করছি যে ভাই ঈদের আগে পারবেন তো, 100% গ্যারান্টি দিচ্ছে তারা, কিন্তু পরে তারা পুরো পোল্টি। এটা সুজুকিকেও আমি বলবো যে আপনারা একটু আপনাদের যে শোরুম গুলো আছে এগুলাতে একটু নজরদারি রাখেন, যে এই ধরনের কাজগুলা যদি তারা করে, এটার প্রমাণ তো আমি নিজেই, এখানে তো আমার সাক্ষী খোঁজার দরকার নেই। এগুলা যদি করে তাহলে ভাই এভাবে কাস্টমার হারাবে কোম্পানি, আপনাদের কোম্পানি কাস্টমার হারাবে যদি এই ধরনের 2 নাম্বারই আমি বলবো এগুলা যদি হয়। N160 কার্বোরেটর। আজকে আমি বাইক নিয়ে আসি নাই, কারণ লাস্ট ভিডিও যারা দেখছেন তারা তো জানেন আমি হলো ওই যে ওইটা নিয়ে আসছিলাম, সুজুকিটা নিয়ে আসছিলাম, মানে ওইটাই এনে শোরুমে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন আমাদের দুজনেরই লাগছে ক্ষুধা, মানে ভবের ক্ষুধা লাগছে। এখন আমরা একটা বাইক চালাবো, যেটা হলো দেখেন কি অবস্থা, এর মধ্যে বাইক বের করতে ইচ্ছা হয়। এই বাইকটা মোটামুটি ধোয়া বাইক, আমি কালকেও দেখছি একদম ক্লিয়ার বাইক, একটু চালাইছে আর এরকম ময়লা। এই বৃষ্টির দিনে বাইক পরিষ্কার রাখাটা আসলে খুবই 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 একটা যন্ত্রণার কারণ। কারণ ভাইয়াও দেখেন না, উপরে থেকে এখানে একটা ছাউনি দিয়ে রাখছে, কারণ বৃষ্টির মধ্যে আসলে উপায় নেই। চলুন দেখি আমাদের এই ক্যামেরার এই ফ্রেমে এই বাইকটা দেখতে কিরকম লাগে। আশা রাখি ভালোই লাগবে। লুকিং গ্লাসগুলো মনে হয় একটু বেশি চওড়া লাগবে, এরকমটাই মনে হইতেছে। ভাই চলেন, আমরা যাবো হচ্ছে পাকা মসজিদ, ওখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার মোটামুটি ভালো। রেস্টুরেন্ট এত আসলে স্টাইল করে বলার কিছু নেই, একটা হোটেল আছে, খাবার হোটেল, ওরকম বড় কিছু না, ছোটখাটো একটা খাবার রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। চলেন। আর একটা জিনিস ভালো লাগতেছে, ধুলা টুলা নাই, শান্তিতে চলাফেরা করতে পারতেছি, ধুলার দিক থেকে শান্তি। আর হালকা কাদা আছে, এটা মেনে নেওয়াই যায়। গরমের দিক থেকেও মোটামুটি আমরা শান্তিতে আছি, গরমটা অনেক কম ফিল হইতেছে, বলতে গেলে শীতই একটা আবহাওয়া। এই তো ভালোই লাগতেছে, বৃষ্টিটা উপভোগ করতেছি। চলে গেলে বুঝবেন কি ছিল বৃষ্টি, বলে না যে থাকতে বুঝবি না রে, চলে যাওয়ার পরে বুঝবি বৃষ্টি কি মজার জিনিস ছিল। ওয়েদারটা এত কুল একটা ফিল দিতেছে ভাই, মানে এই জন্য বৃষ্টির দিনটা ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি ঠিক আছে, লাস্ট 2-3 দিন ধরে যেটা হইতেছে, মাঝে মাঝে হইতেছে মাঝে মাঝে থামতেছে, এটা হলে ঠিক আছে। ভাই ভারী বর্ষণ খুব খারাপ জিনিস। আমাদের দেশে এখন কি মাস এটা, জুলাই না, আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা বৃষ্টি হয়, আগস্টের দিকে মেবি, বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে। ভাই 2-3 দিন একটু একটা শৈত্যপ্রবাহ তো না, এটার কি বলে, নিম্নচাপ হয়ে একটা বৃষ্টি হয়, ভাই 2-3 দিনে পুরো ডুবায়া দেয়। ইভেন এমন বাজে অবস্থা হয়, আমাদের উত্তরা বাসা যেটা, ওইটা একবার পানি ঢুকে গেছিল, মানে এত বৃষ্টি হয়েছিল গত বর্ষায় সম্ভবত। আর আমরা চাই এই বছর বৃষ্টি হোক, এরকম অল্প অল্প বৃষ্টি হোক, শান্তিপূর্ণ বৃষ্টি হোক, কিন্তু ওই রকম বৃষ্টি না হোক যে পুরা মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে যাক। এর মধ্যে তো কুমিল্লাতে কালকে কিছু ভিডিও দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, মানে মানুষ তো ইদানিং এআই আসার পরে প্লাস আগের দিনের ফুটেজ ধরেন 2 বছর আগের ফুটেজ জমায় রাখো উল্টাপাল্টা কাহিনী করে ভিউ পাওয়ার আশায়। এই জন্য বোঝাও মুশকিল যে আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ভাই একটু সাইড দিন, এই জায়গায় রাখবো। রে এখানে পানি হয়ে গেছে ভালোই, রাস্তায় কই রাখুন ভাই এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই, কই রাখবো? এনে রেখে দিই। ও চা পাওয়া যাবে, চা আর কি বলেন? চা আর রুটি খাইতে পারবো তাহলে আমরা? বুঝেন ভাই, সন্ধ্যাবেলা চা আর নান রুটি খাবো আমরা এখানে।
আচ্ছা চলেন আমরা ভেতরে যাই, পুরিও আছে এখানে, এগুলা স্বাস্থ্যকর না। ভেতরে যে খাবারগুলো আছে ওইগুলা স্বাস্থ্যকর, যেমন এখানে বিভিন্ন রকম শাক পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, হালকা মশলা রান্না কিছু জিনিসপত্র পাওয়া যায়, ভেজিটেবল, মানে এগুলাই ভালো লাগে এখানে। চলেন খাই দাই। এই যে মামারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পুঁই শাক, এটা যেন কি একটা ভাজি দিছিল, এখানে ডাল ভর্তা দিছিল, কিন্তু দাদা আমাদের গুড়া মাছটা দিল না, ঠকাইলো। কিন্তু গুড়া মাছটা দিবেন না, ঠকাইলো না অঙ্গ, গুড়া মাছটা ভুলে দেয় নাই, এই জন্য মজা করতেছিলাম। এই যে চলে আসছে আমাদের, এটা কি ট্যাংরা মাছের বাচ্চা, ও মিক্স ভেজিটেবল, মিক্স ফিশ। কিন্তু গুড়া মাছটা কি এটা ওই নিচে মাঝখানে যে দেখলাম, মনে হয়তো না। একটা আশ্চর্য ঘটনা ঘটছে, এই তরকারিটা আমি দূর থেকে গুড়া মাছ ভাবছি, বাট এগুলো হলে আমার আঙ্গুলের সাথে দেখেন, এই গুড়া মাছ থেকে এত বড় একটা মাছ বের হয়েছিল। গুড়া মাছের মধ্যে লুকায়িত ছিল বড় একটি মাছ। আবহাওয়ার যে বর্তমান অবস্থাটা দেখতেছি, এতে করে যেটা মনে হইতেছে যে বৃষ্টি মনে হয় আজকে আর হবে না। একদম উপরে ফাঁকা, সুন্দর ওয়েদার, ঠান্ডা একটা ব্যাপার, অ্যান্ড আকাশে একটু একটু রোদের পশ্চিম থেকে একটা একটু কিরকম হলুদ হলুদ টাইপের একটা ভাব আসতেছে। সেই গুমুট কালো ভাবটা একটু কমে আসছে, মনে হইতেছে আজকে ওয়েদার ঠিক হয়ে যাবে। কালকে থেকে হয়তো ওই যে অল্প অল্প মাঝে মধ্যে বৃষ্টি এবং রোদের খেলাধুলা এরকম কিছুটা হইতে পারে। অ্যান্ড যেই শোরুমটা থেকে হলো সঞ্চয় ভাই বাইক কিনছিল, যেটার ব্যাপারে কথা বলতেছিলাম, ওই শোরুমটা হচ্ছে এই যে এইখানে স্পার্ক এক্সোমোটো, এটার সাথে ম্যাপস ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সুজুকি ম্যাপস ইঞ্জিনিয়ারিং, এটা এখান থেকে হলো সঞ্চয় ভাই বাইক কিনছিল। আমি আগের দিন আসছি, এসে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ঈদের আগে পেপার দিতে পারবেন তো, ফাইল রেডি আছে? বলতেছে হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। ফাইলের ব্যাপারটা হলো আপনি যখন কোনো একটা বাইক কিনবেন, ওই বাইকের সাথে আপনার কিছু পেপার আসবে, ওগুলো একটু আসতে অনেক সময় লাগে। প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা ক্লিয়ারেন্স অ্যান্ড ভ্যাট ট্যাক্সের যেই পেপারগুলা, চালানগুলা, ভ্যাট চালান, তারপরে ট্যাক্স পেপার, এরপরে গেট পাস, মানে প্রত্যেকটা ইম্পোর্টের যতগুলা পেপার ফুল একটা সেট, প্রায় 18 থেকে 21টা কাগজ থাকে। এই ফুল সেটটা আপনাকে দিতে হবে শোরুমের রিসিট সহ। ওইটা বিআরটিএতে জমা দিলেই বাইকটা আপনার নামে রেজিস্ট্রি হবে। অ্যান্ড আপনার নামে যে বাইকটা সেল হয়েছে এটারও একটা ডকুমেন্ট থাকতে হবে ওর মধ্যে। এই জিনিসগুলো নিয়েই হইতেছে যত ঝামেলা। এখন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন তাহলে দিয়ে রাখি। ধরেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন, যেটা হচ্ছে কারো নামে অলরেডি কেনা হয়েছিল, অ্যান্ড ওই বাইকটা যদি আপনি রেজিস্ট্রি করতে যান, ধরেন আমি একটা বাইক কিনছিলাম, আমি রেজিস্ট্রি করি নাই, আমি এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়াই আপনার কাছে সেল করে দিলাম। আপনি যদি এটা রেজিস্ট্রেশন করতে যান, তাহলে ওই যে আমার নামে যে বাইকটা সেল হয়েছিল সেই যে পেপারটা, ওইটা আবার ফাইলটার নাম ট্রান্সফার করতে হবে, নাম চেঞ্জ করতে হবে, ট্রান্সফার না চেঞ্জ করতে হবে। আর ওটার একটা আলাদা খরচ আছে, 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা খরচ হয়। এটা শোরুমের মাধ্যমেই করাইতে হয়, যে শোরুম থেকে সেল হয়েছে, এটা একটা নিয়ম হয়ে দাঁড়াইছে আর কি। সেই ক্ষেত্রে আপনি ওইটা চেঞ্জ করে দেন, ফুল ফাইলটা জমা দিয়ে আপনার নামে আবার বাইকের পেপারটা করতে পারবেন। এই হচ্ছে ঘটনা। এইগুলার কারণেই হচ্ছে দেরি হয়। মোটামুটি এখন মাসখানেক সময় লেগে যায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে, যদি নিজের নামে ওই বাইকটা নিতে চান। যেমন সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে যদি অন টেস্ট থাকে, ওটার একটা সুবিধাও আছে, আপনিই ফার্স্ট মালিক হবেন। আবার একটা অসুবিধাও আছে, একটা মাস, মোটামুটি প্রায় 1 মাস আর কি, 20 থেকে 30 দিন সময় লাগে ওই বাইকটার এই নাম ফাইল টাইল ট্রান্সফার হয়ে আপনার নামে আসতে। এই হচ্ছে ব্যাপার। তবে কিছু কিছু কোম্পানি, মানে কেন এই দেরিটা হয় আসলে জানেন, ওই যে প্রত্যেকটা পার্টসের যে ব্যাপার স্যাপার, সিকেডির ব্যাপার, তো এখন তো বাংলাদেশে বিল্ড করা বাইক এগুলা, মানে বাংলাদেশে বিল্ড বলতে আর কি অ্যাসেম্বল করা বাইক, তো প্রত্যেকটা পার্টস অ্যান্ড সব কিছু ওই পেপার টেপারে আসলে অনেক সময় লেট হয়ে যায়। এই কারণে ফুল ইউনিটটা রেডি হয়ে গেলেও পেপারের দিক থেকে একটু সময় লেগে যায় এবং দেরিটা হয়ে যায় আর কি। এটা এক হিসেবে বলা যায় ইলিগ্যাল। আপনি পেপার ছাড়া যখন বাইক কিনবেন, সিকেডি পেপার টেপার অ্যাপ্রুভাল ছাড়া যখন বাইক কিনবেন, ওটা আসলে এক হিসেবে ইলিগ্যাল। বাট এখন এইভাবেই চলতেছে দেশ, এই নিয়মেই চলতেছে, কই যাবেন বলেন। আর এখানে যে নিয়মটা চলতেছে সেটা হলে এখানে অলওয়েজ এরকম জ্যাম লেগে থাকে, অ্যান্ড এই জ্যাম থেকে বাঁচার জন্য আমাদের বাম পাশে একটা গলি আছে, ওইটা দিয়ে ঢুকতে হয়, কিন্তু ওই গলি পর্যন্ত আজকে যাওয়া যেতেছে না, এমন জ্যামই লাগছে। আচ্ছা চলেন দেখি কিভাবে কি করা যায়, যাইতে তো হবেই। দেখেন না কি আজব একটা জায়গায় আটকা পড়ছি। ডান পাশে হচ্ছে গাড়ি, আরও ডানে গেলে গাড়ির সাথে বাড়ি খাবো, অ্যান্ড বাম পাশের এটা ফুটপাতের উপরে উঠায় রাখছে, অ্যান্ড ফুটপাতের উপরে উঠায় এমনভাবেই রাখছে যে এটার কারণে আমরা এদিক দিয়ে, এটা আমার লুকিং গ্লাসের দিক দিয়ে কোনোভাবেই ঢুকবে না, অ্যান্ড যাইতে গেলে ওর লুকিং গ্লাসের সাথে লেগে যাবে। কি একটা অদ্ভুত জায়গায় অদ্ভুতভাবে আটকা পড়ছে। অ্যান্ড এই ফুটপাতটা কিন্তু যথেষ্ট পরিমাণ হালকা পাতলা চিকন, অ্যান্ড এইখানের মধ্যে এই বাইকটা এইভাবে রাখাটা কতটুকু আসলে এটা একটা বুদ্ধিমানের মতো কাজ করলো? এটা একটা বোকার পরিচয় দিল না যে রাখছে, আসলেই বোকার পরিচয় দিচ্ছে। আপনি এনতে যাইতে পারবেন উল্টা?
দেখেন একটা অবস্থা, এখানে রাস্তার যে অবস্থা, মানে এদিকের সোজাই মানুষ যেতে পারতেছে না ভাই, এর মধ্যে উল্টা রওনা হয়ে গেছে। মানে জ্যাম কেন লাগে এবার বুঝছেন না? এই অটোরিকশা করে কি রাস্তার মধ্যে, খালি এই জিনিসটা দেখেন, সে রাস্তার মাঝখান দিয়া আমি যদি নাইমা দেখাই, বাইকটার একটু সাইড করি, দাঁড়ান। ওকে, এই হলো বাইক সাইড করছি, পরিস না রে বাইক। এখন ফাঁকা হয়ে গেছে, এখন উল্টা যে হারে রওনা হয়েছিল সে, ভাই এই জায়গায় তখন অনেক জ্যাম ছিল। যাক অল্প কিছুক্ষণের মধ্যে রাস্তা একটু ফাঁকা হয়ে গেছে। আর এখানে আমি কেন দাঁড়াইছি জানেন? এখানে আমি দাঁড়াইছি হচ্ছে আমার এই বাইকটার তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমার এখন যাওয়ার কোনো উপায় নাই। এখন ফোন দিছি, ফুয়েল নিয়ে আসবে, ফুয়েল নিয়ে আসলে এটার মধ্যে ফুয়েল ঢুকাবো, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমরা আবার এদিক থেকে রওনা হব। শোরুমের বাইকের একটা ঝামেলা, ফুয়েল কম থাকে, অ্যান্ড শুভ ভাইয়ের কাছে ছিল এটা, শুভ ভাই আমাকে বলেও নাই যে ফুয়েল এত কম। এখানে এসে আমি স্টাক খেয়ে গেছি। এখন যতক্ষণ পর্যন্ত তেল না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে দাঁড়াই থাকতে হবে। এই তো আমাদের ফুয়েল ভাই চলে আসছে। আরে এখানে এসে একবার বন্ধ হয়েছে, ঝাঁকি দিলাম, চালু হয়েছে। শুভেরে জিগাইলাম কি অবস্থা, কয় অমুকে এত লিটার ঢুকাইছে, তমুকে এত লিটার, এই হিসাব দিল, কিন্তু সে যে 100 কত কিলো চালাইছে এই হিসাব আর আমারে দিল না। কি একটা অবস্থা, এই প্রথম এরকম তেল বন্ধ হয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি। যাক, তা অন্তর ভাই অনেক তাড়াতাড়ি আসাতে হয়তো কাজটা ধরতে পারবো, একটা ছোট কাজেও বেরোইছি। রাস্তার সামনে যে জ্যাম দেখতেছি, বাম দিক দিয়ে ভাগতে হবে আর কি। যাক ভাই, ধন্যবাদ। ঠিক আছে, রাস্তার মধ্যে আজকে আমাদের তেল ঢালতে হইতেছে। আমি ব্যাগও নিয়ে বাইরে নেই, ব্যাগের মধ্যে যে একটু তেল টেল রাখুন, কোনো ব্যাগ নাই, কিছু নাই। ওকে ভাই, আমি কাজটা সারি, আপনি যদি পারেন ঘুরা চলে যান, তাহলে জ্যামে বসে থাকতে হবো। ফাইনালি আমাদের বাইকে চলে আসছে আবার তেল। N160-কে রক্ষা করে দিয়ে গেল হচ্ছে টিভিএস RTR V2। V2 এসে আমাদেরকে উদ্ধার করে দিয়ে গিয়েছে। টিভিএস RTR V2 আর V4, হ্যাঁ ওটা V2ই, ওটা হলো 2 ভ্যালভ, 2V V2 না, ওটা 2 ভ্যালভ ফর 2V। যাক, মোটামুটি বেশ দেরি হয়েছে, মানে অনেক সন্ধ্যায় হয়ে গেল। এখন আমি ব্যাগ ট্যাগ কোনো কিছুই নিয়ে বেরোই নাই। এই পেপার ছাড়া বাইক নিয়ে বেরোলে একটা ঝামেলা, মানে কিছুই সাথে থাকে না, ব্যাগ ট্যাগ হাবিজাবি কোনো কিছুই তো নাই আমার, আর আমি তেলও নিতে পারি না এই জন্য। আর আরেকটা ঝামেলা যেটা হয়েছে, এখন যদি আমাকে কোনো কারণে রাস্তায় পুলিশে ধরে, তাহলে পড়বো হচ্ছে আমি মেইন ঝামেলায়। কারণ আমার কাছে না আছে বাইকের কাগজ, না আছে বাইকের রেজিস্ট্রেশন, না আছে বাইকের ফাইল। এই বাইক ফুল ফিল ইলিগাল একটা বাইক এখন আমি চালাইতেছি, কিচ্ছুই নাই, শুধু বাইকটাই আছে। মানে ওনারা যদি পুলিশ যদি ধরে বলে যে এটা চোরাই বাইক, তাহলে আমি চোরাই বাইকের মামলাই খাবো। অ্যান্ড এই অবস্থায় আপনার বাইক রেজিস্ট্রেশন হওয়ার আগে যদি আপনার বাইক রাস্তায়, ওটা কিন্তু রোড লিগাল না। আপনার বাইক যদি রাস্তায় ধরা খায়, তাহলে ওই বাইক কিন্তু ডাম্পিংয়ে দিয়ে দিতে পারবে, মানে ধরে থানায় জব্দ করতে পারবে। কেস তো হবে না ওইটার, যেহেতু ওটার রেজিস্ট্রেশন নাই, আর ওর তো রোড পারমিটই নাই, আপনাকে কেস লাইসেন্সের এগেনস্টেও দিতে পারবে না। সেক্ষেত্রে এই পেপার ছাড়া বাইক নিয়ে যারা বের হবেন, সাবধান, পুলিশের সামনে পড়েন না। পুলিশের সামনে পড়লে আপনার খবর আছে, আর যদি কোনো কারণে রেকারওয়ালা চেকপোস্টের সামনে পড়েন, তাহলে তো আপনার খবর আছে না, শুধু খবর পুরা ফাইনাল। আচ্ছা, আমার একটু ছোট কাজ আছে, হচ্ছে ইসে যাবো, একটু সাওয়ারিতে যাব, এই জন্য এদিকে আসছিলাম। আর সাওয়ারি আসা রাখি ভিতর দিয়ে যেতে পারবো, কিন্তু ছোট্ট একটা রাস্তা পার হইতে হবে, যে রাস্তাটা হচ্ছে উল্টা গিয়ে যদি পার হই তাহলে সুন্দর পার হয়ে যেতে পারবো। অল্প একটু রং মারতে হবে, কিন্তু রংটা মারবো কিনা বুঝতেছি না, আবার রঙের এখানে অনেক সময় পুলিশ দাঁড়ায় থাকে, বুঝতেছি না কি করব। চলেন দেখি আগাই। যে ভিড়, এই ভিড়ে কতক্ষণে পৌঁছাইতে পারবো, এটাই হলো আমার এখন মেইন কনসার্ন, দেন আদার অন্যান্য চিন্তা ভাবনা। জনতা হাউজিং থেকে এদিক থেকে বের হয়ে আপনি যদি কেস না খেয়ে, মানে পুলিশের চোখ ফাঁকি দিতে চান, গোল চত্বরে না যেতে চান 1 নাম্বার, তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে রং যেতে হবে অল্প একটু। এই জায়গাটা ভয়ঙ্কর পরিমাণ রিস্কি, কারণ সামনে অনেক সময় ট্রাফিক সার্জেন্ট দাঁড়ায় থাকে, অ্যান্ড তখন আপনি তুমুল পরিমাণে একটা ধরা খাবেন, আর যদি না থাকে তাহলে আপনি বেঁচে যাবেন। এই জন্য এদিক থেকে আস্তে আস্তে একটু ঝুঁকি দিয়ে দেন দেখতে হয় যে পুলিশ কি আছে নাকি নাই, আছে নাকি নাই, আছে নাকি নাই। আর ধরেন যদি পুলিশ থাইকেই যায়, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে উঠে দোকানে বৈশা চাটা খায় আবার আগের মতো ঘুরে চলে যাবেন। আমার আসলে বাইক বিক্রির কার্ড বানাইতে হবে, বুঝছেন? ধরেন আমি বাইকের বিজনেস করি, এরকম কার্ড বানাইতে হবে। তাহলে এই যে পেপার ছাড়াটারা বাইক চালাইলে, ব্লগার বললে তো কাজ হবে না। আর যদি বলতে পারি যে বাইকের বিজনেস করি, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় পাওয়া যেতে পারে পেপার ছাড়া বাইক চালানোর। আর এখানে যদি পুলিশ থাকে, ভাই আমি যে কি পরিমাণ ধরা খাবেন, আমার সত্যি কথা নিজের কাছে নিজের না অনেক অপরাধী মনে হইতেছে। কিন্তু সুন্দর একটা CHR, নিজের কাছে নিজের বেশ অপরাধী মনে হইতেছে যে
আমি এরকম উল্টা চলতেছি, বাট উপায় নাই, পেপার ছাড়া বাইক নিয়ে বেরোইছি, কি করবো বলেন, আমার নিজের বাইক রাখা বাইরেছি শোরুমের বাইক নিয়ে। আর অন্যায়কারী দেখেন আমি একা না, অন্যায়কারী দেখবেন আরো কত। দাঁড়ান, এই যে এখানে একটু দাঁড়াই, আমি তো ঘুরতে পারবো না। এই যে দেখেন অন্যায়কারী নাম্বার 1, অন্যায়কারী নাম্বার 2 অ্যান্ড অন্যায়কারী নাম্বার 3 আর 4, এগুলো দেখাইতে গেলে বেশি দেরি হয়ে যাবে। তার চেয়ে চলেন ভাগি, যেহেতু বাইচে গেছি ভাগার চিন্তা ভাবনা করি। সেই ওয়েদারটা আজকে নাইস, মানে এত বেশি ভালো লাগতেছে। মাগরিবের টাইম প্রায় হয়ে গেছে। এই কিডনি ফাউন্ডেশন এইখানে, হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আছে এখানে। আচ্ছা, এটা রিসার্চ সেন্টারও। চেক ফাইনালি তো আমরা এই পর্যন্ত আসতে পারছি। এবার আশা রাখি ভিতরে পুলিশের চেকপোস্ট আর থাকবে না, থাকলে থাকবে আর্মির। আর আর্মির চেকপোস্ট থাকলে আমাকে আটকাবে না, কারণ আমি হেলমেট অ্যান্ড সব কিছু পরা আছি। ওরা পেপারসের জন্য অতটা ঝামেলা করে না, ওরা করে হচ্ছে নিয়ম নীতির জন্য। আর পুলিশ নিয়ম নীতিও করে, পেপারসও করে, সবই করে। যাক, অন্ধকার হয়ে গেছে, এখান থেকে বিদায় নেই। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, কারণ বাইক স্টার্ট দিয়ে বলতেছি একটু অন্ধকার হয়ে গেছে। ধ্যাত, বিকেলের ফুটেজটা নষ্ট হয়ে গেছে। নর্মালি এরকমটা কখনোই হয় নাই, আমার গোপ্রো 12 কখনোই আমার সাথে 2 নাম্বারই করে নাই। বাট আজকে সব অদ্ভুত ঘটনাগুলো ঘটতেছে। এক হচ্ছে শুভ ভাই বাইক ধরাই দিল, বাইকের মধ্যে নাই চার্জ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, হ্যাঁ ভাইয়া, ও আচ্ছা, ভালো আছেন ভাইয়া? ভাই কি বাইক কিনতে আসছেন নাকি? FZX কিনলেন? আচ্ছা, নাম্বার করা, যাক সুন্দর। বেরোই ভাইয়া একটু। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম সেখানে ঘটনাটা যেটা ঘটছে, গোপ্রো 12 এই পর্যন্ত আমার কখনো হ্যাং বা অন্য কোনো কিছুই করে নাই। বাট আজকে এই আসার সময় বিকেলের লাস্টে একটা ফুটেজ নিছি, এত সুন্দর একটা ফুটেজ ছিল। আসলে হারায় যাওয়া ফুটেজ সবসময় সুন্দরই লাগে। বড়শিতে যেই মাছটা বেছে ছুটে যায়, ধরতে না পারে, শিকারির কাছে ওই মাছটাই মনে হয় সবচেয়ে বড় ছিল। আমার ফুটেজটাও আমার কাছে মনে হইতেছে অনেক ভালো একটা ফুটেজ ছিল। বাট দেখাইতেছে যে নো ব্যাটারি দেখাইতেছে, নো ব্যাটারি দেখাও আমার ক্যামেরা রেকর্ড নিতেছিল। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তারপরে আমার মনে হলো না, এত অল্প রেকর্ডিংয়ে তো আসলে ব্যাটারি আমার শেষ হওয়ার কথা না, এত রিক্সা কেন। তারপরে আমি খুললাম মিডিয়া মোটর, খুলে আবার ব্যাটারি লাগাইলাম। দেখি তারপরে 77% ব্যাটারি অলরেডি এক্সিস্ট আছে। কেমন লাগে বলেন তখন? ঠিক মানে অতটাই খারাপ আমার লাগতেছে যতটা খারাপ আপনাদের এটা শুনে লাগছে। এই হলো অবস্থা। যাক, তারপরে এখন আবার লাগায় যে দেখি যে এই অবস্থা হয়ে গেছে। মুডটাই একদম নষ্ট করে দিচ্ছে লাস্টের দিকে আইসা। আমার এই ক্যামেরা কখনোই হ্যাং করে নাই ভাই, এই লাইফে ফার্স্ট টাইম। এখন একটা ভয় থাকবো যে কখন হ্যাং করে। গোপ্রোর এই সমস্ত প্রবলেমগুলো সলভ করা উচিত। মিডিয়া মোডের সাথে গোপ্রোর কানেকশনটা আমার মনে হয় আরও ভালো করা উচিত। যাই হোক, গোপ্রোর হচ্ছে সার্ভিস সেন্টার করা উচিত বাংলাদেশেও, কারণ সার্ভিস সেন্টার না থাকাতে আমরা যে কোনো প্রবলেমের জন্য কোনো সলভই করার কোনো ওয়ে আমরা পাই না। খুব বাজে একটা জিনিস। যাক, তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে আসলে গোপ্রোর ফুটেজ খুব একটা ভালো আসে না। আমরা চাই আরও ভালো ক্যামেরা আসুক, আমরা যাতে রাতেও সুন্দর ভিডিও করতে পারি, এরকম ক্যামেরা যাতে আসে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওতে যদি কোনো কিছু ছোটো ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল অক্সের সামনে আসছি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.